পারমাণবিক যুগে প্রবেশে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আপনারা শিরোনামে শুনছিলেন, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপন করা হলো প্রথম চুল্লি, যার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ সময় বলছিলেন যে এর শান্তিপূর্ণ ব্যবহার করতে চায় বাংলাদেশ। জানিয়েছেন আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রেসার ভেসেল ডিজাইন পজিশনে স্থাপনের অনুমোদন প্রদান করছি। পারমাণবিক যুগে উন্নয়নশীল বাংলাদেশ। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম চুল্লি স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন পারমাণবিক যুগে পদার্পণের ইতিহাস। একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা খুব কঠিন কাজ এবং অনেক বেশি ব্যয় বাহুল্য ছিল। আর ৭৫ সালে জাতির পিতাকে যখন হত্যা করার পর এই উদ্যোগটাই থেমে যায়। এরপর আপনারা জানেন যে ২০০১-এ বিএনপি ক্ষমতায় আসে। স্বাভাবিকভাবে আমরা যা উদ্যোগ নিয়েছিলাম সেগুলি সবই তারা বন্ধ করে দেয়। জানান এই শক্তির শান্তিপূর্ণ ব্যবহার চাই সরকার। নজরে আছে পরিবেশ দূষণের বিষয়টিও। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না। পরিবেশ দূষণ যাতে না হয়, কারণ আসলে নিউক্লিয়ার পাওয়ারে কখনো পরিবেশ দূষণ হয় না। আর এখন সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, কাজে সেখানে কোনো দুর্ঘটনা ঘটারও খুব একটা সুযোগ থাকে না। প্রধানমন্ত্রী জানান আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণ অঞ্চলে জায়গা খুঁজছি, যদি আমাদের এখানে আসলে খুব শক্ত মাটিওয়ালা জায়গা পাওয়া খুবই কঠিন দক্ষিণ অঞ্চলে। তারপরেও বিভিন্ন দ্বীপ, বিভিন্ন জায়গা আমরা সার্ভে করছি যে আমাদের আরেকটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। ২০২৩ সাল থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে। পরের বছর উৎপাদনে যাবে কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। কার্বন মুক্ত বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে পারমাণবিক শক্তির ইতিবাচক ব্যবহারেই এটি সম্ভব হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্তা ব্যক্তিরা বলছেন এতে থাকছে ৫ স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, সইতে পারবে ৮ মাত্রার ভূমিকম্প। জাহাঙ্গীর হোসেন রতনের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। ২০২৩ সাল নাগাদ এই রিঅ্যাক্টর প্রেসার ভেসেল থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। আর পরের বছরই একই পরিমাণ বিদ্যুৎ যোগ হবার কথা রয়েছে দ্বিতীয় ইউনিট থেকে। জলবায়ু পরিবর্তন নিয়ে যখন সারা বিশ্ব সোচ্চার, তখন এই প্রকল্প পরিবেশ বান্ধব দেশের তালিকায় এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক গাইডলাইন, যেটা আইইএ গাইডলাইন মেনে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এই প্রজেক্টের বাস্তবায়ন হচ্ছে। নিরাপত্তার জন্যও থাকছে ৫ স্তর, আছে কন্টেনমেন্ট ওয়াল, কোর কাচারের মতো সুরক্ষা বলয়। স্ট্রাকচারগুলি, সেফটি ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলি ফলো করে যে আমাদের এটা ইমপ্লিমেন্ট হচ্ছে, সেই জিনিসগুলিকে তারা ওভারসি করবে। এর পাশাপাশি আমাদের এর আগে কিন্তু ২০১১ সাল থেকে আমাদের অনেকগুলি মিশন হচ্ছে, সমস্ত মিশনের রিপোর্টগুলি পজিটিভ এবং বাংলাদেশ একটা মানে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ ওয়েতে আগাচ্ছে। রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সইতে পারবে ৮ মাত্রার ভূমিকম্প। রাশিয়া আর ভারত এই কেন্দ্র তৈরিতে বাংলাদেশকে সহায়তা করলেও আইএই এর তত্ত্বাবধান থাকছে নিবিড়ভাবে। বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, আপনি শুনেছেন, সেই রিঅ্যাক্টর প্রেসার ভেসেল আমরা তার ডিজাইন পজিশনে চূড়ান্তভাবে স্থাপন করেছি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলছেন পরমাণুর ক্ষতিকর প্রভাব থেকে দেশের মানুষের নিরাপত্তা ও ঝুঁকিমুক্ত থাকার উপর সরকার জোর দিচ্ছে। আমরা এখানে কিন্তু ওই যে কোর ক্যাচার একটা রাখা হয়েছে, ইনকেস খোদা না খাস্তা যদি ফুকুশিমার মতো ঘটনাও ঘটে, তাইলেও কিন্তু এটা গ্যাস বেরিয়ে যাবে না এবং ওখানেই ওটা অ্যারেস্টেড হয়ে যাবে। স্বপ্ন বোনা হয়েছিল ৬০ বছর আগে, সফলতা আসেনি। এই সরকারের হাত ধরে অবশেষে পারমাণবিক জগতে প্রবেশ করছে বাংলাদেশ। আজকের এই রিঅ্যাক্টর ভেসেল স্থাপনের মাধ্যমে তা বাস্তবায়িত হচ্ছে। শামীমা সুলতানা, চ্যানেল 24, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা। শিরোনামেই শুনছিলেন, সরকার পতনের ডাক দিয়েই যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প দেখছেন না তিনি। আর গণস্বাস্থ্যের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর আহ্বান, সম্মিলিতভাবে পরিবর্তনের জন্য একসাথে পথে নামার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন।
90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ নাজিরউদ্দিন জিহাদের 31তম মৃত্যুবার্ষিকীর এই আলোচনা সভায় যোগ দেয় রাজধানীর বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেশকে অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে সরকার, তাই অবিলম্বে গণ আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি। বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনটাকে ধ্বংস করেছে। আজকে সেই জন্যই এই হাসিনা সরকারকে আর কোনো মতেই কোনো সময় দেওয়া যাবে না। সুতরাং আপনাকে যদি বাঁচতে হয় তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে চলে যেতে হবে, পরিষ্কার করে বলতে হবে যে সরে দাঁড়াও, দূরে যাও। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী পরিবর্তনের জন্য সবাইকে সম্মিলিতভাবে রাস্তায় নামার আহ্বান জানান। আপনি সংবিধানে বলছেন জনগণ দেশের মালিক, কোন জায়গায় মালিক হবে? খেতে পাই না, চালের দাম নাই, তেলের দাম বাড়ে, ও চিকিৎসা পাই না। আজকে আমাদের সবাইকে সম্মিলিতভাবে শক্তভাবে রাস্তায় নামা ছাড়া করবা দেন। সরকারের দলীয়করণের সমালোচনা করে তিনি আরো বলেন, বিচারকরা মেরুদণ্ডহীনতায় ভুগছেন। আমাদের বিচারপতিগণ তারা এত মেরুদণ্ডহীনতায় ভুগছেন। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাবার পথ খুঁজছে বিএনপি। আজকে সকালে ভিডিও বার্তায় এই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে, তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে, তারাই জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে কোনো কোনো নির্বাচন থেকে প্রকাশ্যে দূরে থাকছে আর বলছে গণতন্ত্র নিরুদ্দেশ। আগামী জাতীয় নির্বাচনের পর ইসি গঠনে আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে এক অনুষ্ঠানে আরও বলেন, এত কম সময়ে নির্বাচন কমিশন গঠনের আইন করা সম্ভব নয়। বিদেশে অবস্থান করা সাইবার অপরাধীদের বিরুদ্ধে সেই দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। নির্বাচন কমিশনের মেয়াদ শেষের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ইসি গঠন নিয়ে আলোচনা। রাজনৈতিক দলগুলোর আলোচনার মূল বিষয় এখন কোন প্রক্রিয়ায় হবে ইসি গঠন, কারণ 2 বছর পর যে জাতীয় নির্বাচন হবে তা নতুন ইসির অধীনেই। আমরা পুরো একটা বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইনমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, নির্বাচন কমিশন আইন করার প্রয়োজনীয়তা আছে, তবে অল্প সময়ের মধ্যে তা সম্ভব নয়। তাই সার্চ কমিটির মাধ্যমে গঠন হবে নতুন নির্বাচন কমিশন। 15ই ফেব্রুয়ারি ওনাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেই কারণেই আমি বলেছি যে এই সময়ের মধ্যে করা সম্ভব নয়। এইবার এই সার্চ কমিটি, যেটা আমি বলছি আবারও, হয়তোবা সার্চ কমিটির যে গেজেট এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা হলে রাজারবাগ পীর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী। অন্যায়ভাবে কোনো সাংবাদিক, সে যেই ইয়েরই হোক না কেন, কোনো সাংবাদিককে অন্যায়ভাবে যদি হয়রানি করা হয় তাহলে পরে পদক্ষেপ নেওয়া হবে এবং সেই হয়রানি বন্ধ করার জন্য যা যা করার প্রয়োজন তা করা হবে। বিদেশে অবস্থান করা সাইবার অপরাধীদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে বলেও জানান মন্ত্রী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আপনারা শিরোনামেই শুনছিলেন, মাদক মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এই আদেশের পরপরই আদালতে তিনি অসুস্থ হয়ে পড়েন। আর এই দিন নির্ধারিত যে সময় ছিল তার প্রায় 3 ঘন্টা পরে আদালতে আসায় বিচারক তাকে সতর্কবার্তা দেন। রাষ্ট্রপক্ষ একে আদালতের প্রতি অশ্রদ্ধা বললেও ক্ষমা চেয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আর মাদক মামলা বিচারের জন্য দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। রোববার দুপুর 1:39 আদালত পাড়ায় পরীমণি। নায়িকার জন্য সকাল 11টা থেকে ঠায় দাঁড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাদক মামলায় জামিন পেতে পরীমণি আসেন নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর। অপেক্ষমান বিচারক দেরির জন্য সতর্ক করে দেন পরীমণি ও তার আইনজীবীকে।
রাষ্ট্রপক্ষ বলছে পরিমণির এমন আচরণ আদালতের প্রতি অশ্রদ্ধা আর আসামি পক্ষের দোহাই যানজটের। সেটা আদালতকে আমি এটা বলেছি, এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। এটা আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী, এবং তারা এটা আদালতকে তারা একটা অবমাননার সামিল আমি বলে মনে করেছি। আমার নির্দেশ ছিল 12টার আগে যেন তিনি বিজ্ঞ আদালতে প্রবেশ না করেন। সেই অনুপাতে উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে। শুনানি শেষে আদালত জামিন দেন পরিমণিকে। এর পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। নারী পুলিশের সহায়তায় তাকে আদালত থেকে নামিয়ে আনা হয়। তার আইনজীবী বলছেন অতিরিক্ত ভিড় ও ব্লাড প্রেশার কমে যাওয়ায় এই অবস্থা। সিআইডির দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে মাদক মামলা বিচারের জন্য দায়রা জজ আদালতে পাঠান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তার কাছে থেকে যে মাদকগুলি উদ্ধার হয়েছে, যে মাদকগুলি এগুলো তো প্রমাণিত হয়েছে, সাক্ষীরা বলেছে এবং জব্দ তালিকায় যারা সাক্ষী দিয়ে তারাও বলেছে, অর্থাৎ এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে তার কাছ থেকে মাদকগুলি উদ্ধার হয়েছে এবং এই দোষে সে দোষী। গত 4 অক্টোবর পরিমণির মাদকের মামলায় অভিযোগপত্র দেয় সিআইডি। গেল 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেপ্তার করা হয়। 26 দিন কারাগারে থাকার পর মুক্ত হন ঢাকাই সিনেমার এই নায়িকা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়ল প্রায় 22%। খুচরা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হলো 1259 টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ খুচরা মূল্য। সেপ্টেম্বর মাসে যেটা ছিল 1033 টাকায়। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আজ থেকেই কার্যকর হবে নতুন দাম। সংস্থাটি বলছে যে বিশ্ববাজারে এলপিজির দাম বাড়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে, তবে উৎপাদন পর্যায়ে খরচ পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম আগের 591 টাকাতেই থাকছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির লিটার প্রতি দাম 8 টাকা 12 পয়সা বাড়িয়ে 58 টাকা 68 পয়সা নির্ধারণ করল বিইআরসি। গ্রীষ্মকালীন এবং আমদানি করা পেঁয়াজ বাজারে আসলেই দাম নিয়ন্ত্রণে আসবে। এতে 15 থেকে 20 দিন সময় লাগতে পারে। গাজীপুরে কথা বলেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সিজন ভিত্তিক তো একদম পেঁয়াজের শেষ মুহূর্তে, এই 15-20 দিন পরে ইনশাল্লাহ পেঁয়াজের দাম আবার কমে যাবে। আমরা সামার অনিয়ন দিয়েছি, গ্রীষ্মকালীন পেঁয়াজ সেটাও বাজারে আসবে এবং বিদেশ থেকেও আসতেছে। কাল থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানিয়েছেন যে এইবার বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কাল সকালে ষষ্ঠী পূজা ও সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে শুরু হবে এবারের উৎসব। সোমবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবীকে বরণ করে নেয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখতে রোববার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান ডিএমপি কমিশনার। আয়োজন ঘুরে দেখে তিনি আশ্বস্ত করেন বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কমপক্ষে 1 ডোজ টিকা না দেয়া থাকলে বয়স্কদের মণ্ডপে না যাওয়ারও আহ্বান তার। আমরা ওরকম ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাটা কিন্তু একেবারে আমরা উড়াই দিচ্ছি না। কারণ ওদের অনলাইন যে প্রচারণা, সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে, কিন্তু তাদের প্রচারণায় কে উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু করছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। কোভিড বাস্তবতা এবারের পূজায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না, হবে না আরতি প্রতিযোগিতা, এমনটাই জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটি। কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা বা ভিজে সেট বাজানো, কোনো ধরনের এই জাতীয় কিছু থাকবে না। শুধু উৎসব থাকবে, শুধু পূজা, উৎসব আঙ্গিকে যেটুক দরকার সেটুক থাকবে। শুক্রবার বিজয়া দশমীর দিনে দুপুর 3টার পর প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা হবে বলেও সিদ্ধান্ত হয়। 5 দিনব্যাপী উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। পূজার এই মুহূর্তের খবর আপনাদেরকে জানাতে চাই সরাসরি আমাদের সহকর্মী জুম্মাতুল বিদা, তিনি যুক্ত হচ্ছেন ফার্ম গেট থেকে। বিদাকে দেখা যাচ্ছে। বিদা, কি অবস্থা? এইবারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, অন্যান্য যে অনুষ্ঠানগুলো নিয়ে মূলত উৎসব হয় সেটা হবে না, পেছনে প্রস্তুতি চলছে, একটু কি ভাটা মনে হচ্ছে আগের বছরগুলোর তুলনায়?
কথা বলি, আজকে পঞ্চমী তিথি যে বোধন, সেটি পঞ্চমী যে বোধন সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ভারতীয় হাই কমিশনার তিনি কিন্তু এসেছিলেন উদ্বোধনী আয়োজনে এবং তিনি উদ্বোধন করেছেন এবং গতবারের তুলনায় করোনার কারণে কিন্তু এখানে যে প্রতিবারের আনুষ্ঠানিকতা সেটি একটু কম হচ্ছে, কিন্তু স্বল্প পরিসরে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আয়োজনটিকে সাদরে গ্রহণ করে একেবারে জাঁকজমকপূর্ণ করে নিজেদের মতো করে পালন করার আসলে প্রস্তুতি নিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। আর আজকে যে শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে এই বোধনের মধ্য দিয়ে দক্ষিণায়নের নিদ্রিত যেই দেবী দুর্গা তার নিদ্রা ভাঙানোর আসলে বন্দনা পূজা করা হয়, আর মণ্ডপে মন্দিরে পঞ্চমীর সন্ধ্যায় এই বন্দনা পূজা অনুষ্ঠিত হয়। আর যদি আজকের দিন থেকে শুরু করে আগামীর যেই 5 দিনের আনুষ্ঠানিকতা সেটি উল্লেখ করি, তাহলে 5 দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসবের আগামীকাল অর্থাৎ সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু শুরু হবে। আর 12 অক্টোবর নবপত্রিকার প্রবেশ, সপ্তমী ও মহাসপ্তমীর বিহিত পূজা। ঠিক এই মুহূর্তে কিন্তু আমাদের এই যে আয়োজনটি রয়েছে, এই আয়োজনটিতে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি উপস্থিত রয়েছেন। এর আগে ভারতীয় হাইকমিশনার ছিলেন, তিনিও কিন্তু তার বক্তব্য দিয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে আসাদুজ্জামান খান বক্তব্য দেবেন। আর সবাইকে আসলে আজকের যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের এই আয়োজনে শুরু হয়ে গিয়েছে, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং ফারাবি আপনাকেও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী জুম্মাতুল বিদা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফার্ম গেটের পূজা মণ্ডপ থেকে, এবং আপনারা হয়তো দেখছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এইমাত্র পৌঁছেছেন, সেখানে তার বক্তব্য রাখবেন। এবং আমরা নিউজ আগেই জানিয়েছি এই বছর পুলিশ প্রধান বলেছেন যে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। দর্শক, কলকাতার পূজার খবর জানতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুতুতুণ্ড। শুভজিৎ, কাল থেকে পূজার মূল পর্ব শুরু হচ্ছে, একটু জানতে চাই প্রস্তুতি কেমন এবং করোনার কারণে কোনো বিধিনিষেধ থাকছে কিনা এবার কলকাতায়? কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না শুভজিৎ। জি শুভজিৎ, আপনার কথা আমরা পরিষ্কার বুঝতে পারছি না। এবং এখনো পর্যন্ত আজকের দিনে তিনি একসাথে ভার্চুয়ালি প্রায় 47 পুজো উদ্বোধন করেছেন। এবং পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় যে 50,000 পুজো যেটা চলছে, এবং সব ক্ষেত্রেই কিন্তু পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষকে মাস্ক পরার জন্য, স্যানিটাইজার করার জন্য, করোনা বিধি মানার জন্য তাদের কিন্তু উৎসাহিত করা হচ্ছে। মূলত পুজো মণ্ডপগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেগুলো মফস্বল বা শহরের ভেতরে হচ্ছে সেগুলো কিন্তু খুব বড় করা হয়নি। শহরের মধ্যে যে পুজোগুলো হচ্ছে, কলকাতার শহর ভিত্তিক যে পুজোগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু বেশ বড় মাত্রায় পুজো করা হচ্ছে, বেশ বড় ধরনের পুজো করা হচ্ছে, যেগুলো প্রতি বছর আমরা দেখে আসি। করোনার জন্য গত বছর সেগুলো কিছুটা হলেও সংযুক্ত করা হলেও এবছর থেকে কিন্তু সেটা আবার ঠিক পুনরায় আগের মাত্রায় ফিরে এসেছে। এবং মানুষের যে ঢল সেটা কিন্তু গতকালও আমরা দেখেছি, 24 রাতে আজকে মানুষের ঢল কিন্তু এটা পুজো মণ্ডপগুলোতে নেমেছে। এবং কলকাতায় উল্লেখযোগ্যভাবে বেশ কিছু পুজো, যেমন শ্রীভূমির পুজো যেখানে বুঝপালি করা হয়েছে, সেখানে কিন্তু প্রতিদিন কয়েক লক্ষ মানুষের ভিড় করা হচ্ছে এবং বলা হচ্ছে করোনা বিধি এটা বড় পুজোর ক্ষেত্রে মানা হচ্ছে না। এবং পুলিশ কিন্তু একটা যথাযথ ব্যবস্থা নিচ্ছে এগুলো পর্যন্ত। এবং একটি পুজো, দমদম পার্কের একটি পুজো, সেখানে কিন্তু জুতো দিয়ে প্যান্ডেল করার জন্য কিন্তু সেটা বেশ সমালোচিত হয়েছে। কলকাতা হাইকোর্টে কেসও হয়েছে, একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেটা কিন্তু পুজোর পরে তার ফয়সালা আসতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সেটা দেখা যাচ্ছে যে ছোট যে পুজোগুলো, অর্থাৎ পারিবারিক পুজো। কিন্তু শুভজিতের নাই, গায়ে কোনো পাঞ্জাবি নাই, খুব একটা যাচ্ছে না এটার সাথে। অনেক ধন্যবাদ, শারদীয় শুভেচ্ছা শুভজিৎ। হয়তো কালকে থেকে পাঞ্জাবি পরবেন শুভজিৎ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলকাতার পূজার খবর যারা ছিলেন শুভজিৎ পুতুতুণ্ড। দেশের টানা দ্বিতীয় দিনের মতো 500-র কম নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। 20,355টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 481 জন। শনাক্তের হার 2.36%। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,62,359 জন। 699 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,23,833 জন। আরও 14 জন বেড়ে মোট প্রাণহানি 27,688 জন। 12 থেকে 17 বছর বয়সী শিশুদের করোনা টিকার আওতায় আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুরুতে ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হবে শিশুদের, তিনি বলছিলেন। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানসে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব জানিয়েছেন। টিকা মজুদ আছে 60 লক্ষ, এবং 60 লক্ষ টিকা আমরা 30 লক্ষ ছেলে মেয়েদেরকে দিব, এবং আমরা দিব
12 থেকে 17 বছর বয়সের ছেলে মেয়েদেরকে জন্ম সনদের মাধ্যমে দিব, স্কুল থেকে তারা দিবে, স্কুল থেকে সার্টিফাই করবে, এই সব কিছু দেখেই আমরা দিব। নদী খননের পলিমাটি ব্যবহারের অনুমতি চান অটোব্রিক্স কারখানা মালিকরা। তাদের দাবি, এতে বারবার খননে সরকারি অর্থের অপচয় কমবে, পাশাপাশি উপকার হবে অটোব্রিক্স শিল্পের। নাজমুল হুদা সুমনের রিপোর্ট। বর্ষায় উজানের পানির সাথে নেমে আসা পলিমাটিতে বাধাগ্রস্ত হয় নদীর প্রবাহ, আর তা ঠিক রাখতে নদীতে চালানো হয় খনন। তবে খননে অপসারিত পলি নদী পাড়েই ফেলে রাখায় অপচয় হচ্ছে জায়গার। আবার সেই পলি বর্ষার পানির সাথে ধুয়ে নদীতে চলে যাওয়ায় নষ্ট হচ্ছে অর্থ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের হিসাব বলছে, গত 3 বছরে দেশের বিভিন্ন নদীর প্রবাহ সচল রাখতে খরচ হয়েছে 900 কোটি টাকারও বেশি। খননের পর নদী পাড়ে ফেলে রাখা এই পলিমাটি ব্যবহারের অনুমতি চান পরিবেশ বান্ধব অটোব্রিক্স কারখানার মালিকরা। আমার ইন্ডাস্ট্রিতে আমি 70 থেকে 80% আমি নদীর শীতলক্ষার যে পলিটা পরে এটা আমরা ইউজ করছি, আর 20% আমরা লাল মাটিটা ইউজ করছি। গভর্নমেন্টের এই পলিসি থাকে যে যেই সমস্ত নদীগুলা কাটা হবে, এই নদীর যে কাটার সময় যে মাটিগুলা উঠবে, এগুলা এভাবে পারে না ফেলে একটা করে যে আমাদের যারা অটো ব্রিক্স আছে তাদেরকে যদি মাটিগুলা দেয়া হয়, যত অটোমেটিক ব্রিক্স আছে একটারও মাটির সমস্যা হবে না। পরিবেশবিদরা বলছেন, অপসারিত পলি অটোব্রিক্স কারখানাগুলোতে দিলে সরকারের বারবার নদী খনন করতে যে খরচ হচ্ছে তা অনেকটাই কমে যাবে। দ্রুততম সময়ে তাদের প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, যত বেশি তারা প্রবৃদ্ধি করতে পারবে, স্বল্প মূল্যে জনসাধারণের কাছে সেটা এই ব্যবহার্য ম্যাটেরিয়াল বা দ্রব্যটাকে নিয়ে আসতে পারবে, তত দ্রুতই আমরা পরিবেশ বান্ধবতায় যেতে পারবো। দেশের 24,140 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে প্রবাহিত হওয়া নদীতে বছরে প্রায় 3 কোটি টন পলি জমে। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। এই ছিল চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। দর্শক, করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলবেন। আর এবং একটু পর পর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে আপনাদের হাত জীবাণুমুক্ত রাখুন।